সকল অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আজকে আমরা CPS3 অর্থাৎ ম্যাথমেটিক্স সাবজেক্টের নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের গাণিতিক বিচার শক্তি, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে কি ম্যাথমেটিক্যাল রিজনিং। তো আমরা যদি গাণিতিক বিচার শক্তি নিয়ে আলোচনা করি, গাণিতিক বিচার শক্তি, তো আমরা যে গণিতের যে সংজ্ঞা থেকে যেটা আমরা পাই সেটা হচ্ছে কি না গণিত হলো যুক্তিসম্মত বিচারকরণমূলক বিজ্ঞান, অর্থাৎ সায়েন্স অফ লজিক্যাল রিজনিং। তো মুখস্থ করে কখনো কি গণিত শেখা যায় না, এটা আমরা জানি, তাই তো। তো গণিত শিখনে যে কোনো সময়ে যুক্তি এবং বিচারবোধের সবসময় কী হয়, সেখানে বিকাশ প্রয়োগ করতে হয় বা বিচারবোধের আমাদের বিকাশটা হয়ে থাকে। কারণ মানসিক শক্তির যে বৈশিষ্ট্যগুলি রয়েছে তাকে বিকাশিত করানোর যে প্রচেষ্টা বা বিকাশিত যে শুরু হয় সেটা গাণিতিক বিচার শক্তির মাধ্যমে হয়ে থাকে। মানসিক শক্তির বৈশিষ্ট্যগুলি যেমন হলো কি তার সরলতা, তার নির্ভুলতা, ফলাফলের নিশ্চয়তা, মৌলিকতা বা আমরা যুক্তির পরিমাপ এবং তার প্রয়োগ, এগুলো আমরা বলতে পারি, তাই তো। তো গণিতের বিচার করতে গেলে আমাদের কি সবসময় কি যুক্তি দ্বারা সেগুলোকে কী করতে হবে, বিচার করতে হবে। গণিতের প্রমাণ ছাড়া কোনো কিছুই গ্রহণযোগ্য হয় না। তো যার উপর ভিত্তি করে গাণিতিক বিচার শক্তি গড়ে ওঠে তা হলো গণিতের কিছু স্বতঃসিদ্ধ, কিছু স্বীকার্য। তো স্বতঃসিদ্ধগুলি সর্বদা সত্য বলে ধরা হয় এবং স্বতঃসিদ্ধগুলির যে বিচার ক্ষমতা প্রয়োগের মাধ্যমে গণিত কি সেখানে স্থান পেয়েছে। তো আমরা যদি এবার কিছু বিচার ক্ষমতার কী করে বিকাশ লাভ করা যায় গণিতের মানে এই পদ্ধতির সাহায্যে, সেটাই যদি আমরা একটু বোঝার চেষ্টা করি। গণিতে এক কথা কি বিচার শক্তির বিকাশ। তো যেমন ধরো আমরা যদি একটা মূর্ত উদাহরণ দিই, মানে বাস্তব যেটাকে বলে উদাহরণ, এক কথায় মূর্ত উদাহরণ মানে হচ্ছে বাস্তব উদাহরণগুলো। তো যেমন ধরো যে আমরা বলতে পারি যে দুটি মার্বেল প্লাস আরও দুটি মার্বেল, তাহলে এই দুটোকে যদি আমরা সমষ্টি করি, যোগফল করি, তাহলে কি হয়, কটি মার্বেল পাই আমরা, 4টি মার্বেল পাই, তাই তো। তাহলে যখনই এই যুক্তি বিচার দিয়ে আমরা মানে এটা জানতে পারলাম যে দুটি মার্বেল তার সঙ্গে যদি আরও দুটি মার্বেল যোগ করা হয় তাহলে মোট যে মার্বেলের সংখ্যা কটি হয়ে দাঁড়ায়, কটি দাঁড়ায়, সেখানে 4টি মার্বেলের সংখ্যা দাঁড়ায়। এবার যখনই আমরা এই ধরনের মূর্ত বস্তু দিয়ে কী করলাম, আমরা একটা বিচার শক্তি বা আমাদের একটা বিচার করার ক্ষমতা তৈরি হলো, তখন এই বিচার করার পরে এখান থেকেই আমরা একটা মানে অন্য একটি নিয়মও কিন্তু আমরা এখান থেকে খুব সহজেই শিখতে পারবো যে 2+2 = 4। এটা আমরা মূর্ত যে বিষয়টি রয়েছে বা মূর্ত যে উদাহরণ সেখান থেকে এটা আমরা বুঝতে পারলাম। এবার যখনই এটা আমরা বিচার শক্তি দ্বারা জানতে পারলাম, তখনই আমরা 4+2 এইটা কত হবে, তখন এই যে যুক্তি কত হবে, কেন হবে, তার যুক্তি কি, সবগুলোই আমরা কী করতে পারবো, এখান থেকে আমরা তার বিচার শক্তির দিয়ে সেটাকে আমরা ব্যাখ্যা করতে পারি। তো এইভাবে তো আমরা শিক্ষাটা লাভ করি। তো এইভাবে যোগের ক্ষেত্রে আমাদের কি হয়, এগিয়ে যাওয়া হয় এবং এইটাই হচ্ছে কি এক ধরনের আহরণমূলক যুক্তির উদাহরণ, যে আমরা কি করে একটা জানার পর থেকে সেখান থেকে একটা যে অজানা জিনিস রয়েছে সেখান থেকে আমরা কী করতে পারি, সেটাকেও আমরা সমাধান করতে পারি। তো এরপরে যেমন ধরো 4 সংখ্যাটি জোড় না বিজোড়, বিচার করে আমাদের দেখতে হবে যে 4 সংখ্যাটি জোড় না বিজোড়। ধরো এরকম বলে যে বিচার করে বলো, তো স্বাভাবিকভাবে তার পিছনে কি আমরা কিছু যুক্তি দেবো, তাই তো। সেগুলো যুক্তি দিয়ে আমরা তারপর বিচার করে সেগুলো সিদ্ধান্তে আসবো যে যেহেতু 4কে আমরা 2 দিয়ে যদি ভাগ করে যাই তাহলে কি হয়, তাই ভাগ করা যায়, বা 4কে আমরা 2 দিয়ে কী করতে পারি, 4কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, তাই তো। তাহলে আমরা এই ধরনের যেহেতু ভাগ করা যায় এটাকে 4কে 2 দিয়ে, তাহলে আমরা অবশ্যই বলতে পারবো কি 4 হচ্ছে একটি
জোড় সংখ্যা, তাই তো? তাহলে এইভাবে আমরা বাস্তবিক আমাদের বিচার শক্তি বা বোধকে কাজে লাগিয়ে কিন্তু আমরা কী করতে পারি, আহরণমূলক পদ্ধতির সাহায্যে এইভাবে আমাদের বিচার ক্ষমতাকে কী করতে পারি, বিকাশ ঘটাতে পারি। আচ্ছা, এরপরে এরপরে কিছু আমরা কি জানবো, যে আরোহী পদ্ধতিতে কিছু বিচারকরণ। তো আরোহী পদ্ধতি কি? আরোহী পদ্ধতি হচ্ছে যখন কতগুলি বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে একটা সাধারণ সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি, তখন সেটাকে বলি আমরা আরোহী পদ্ধতি বা ইন্ডাকটিভ মেথড। তো বিশেষ বিশেষ দৃষ্টান্তগুলি কোনো মূর্ত বস্তু বলো, কোনো ঘটনা বলো, বা কোনো সংখ্যা বলো, ইত্যাদি যে কোনো দিয়ে হতে পারে। তো যুক্তির সাহায্যে আমরা যখন অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটা সিদ্ধান্তে আসি এবং একটা সাধারণ সূত্র বা নিয়ম প্রতিষ্ঠা বা ব্যবহার করি, তখন সেই পদ্ধতিকে বলি আমরা আরোহী পদ্ধতি। যেমন ধরো, যে তোমাকে ধরো একটা প্রশ্ন করলো যে কোনো সংখ্যাকে যদি আমরা 0 দিয়ে গুণ করি তাহলে কি হবে, তখন আমরা কি সিদ্ধান্ত নেব, যে সিদ্ধান্ত নেব আমরা যে কোনো সংখ্যা 0 দিয়ে গুণ করলে কি হয়, গুণফল সবসময় কি হয়, 0 হয়। কারণ যখনই আমরা জেনে যাব 1 × 0 = 0, বা 2 × 0 = 0, বা 3 × 0 = 0, তাই তো? এইভাবে যে কোনো সংখ্যাকে যখন আমরা কী করলাম, 0 দিয়ে গুণ করলে কী হচ্ছে, 0ই হচ্ছে, তখনই কিন্তু আমরা সিদ্ধান্তে খুব সহজে উপনীত হতে পারবো যে কোনো সংখ্যা যতই বড় হোক না কেন বা যতই ছোটো সংখ্যা হোক না কেন, তাকে যদি আমরা 0 দিয়ে গুণ করি তাহলে গুণফল কী হবে, সবসময় 0 হয়। এরপরে যদি আমরা আরেকটা উদাহরণ দিই, যেমন ধরো যে কোনো দুটো জোড় সংখ্যা যোগ করলে কোন সংখ্যা পাওয়া যাবে, জোড় পাওয়া যাবে না বিজোড় পাওয়া যাবে। অর্থাৎ দুটি জোড় সংখ্যাকে যদি আমরা সবসময় যোগ করি, দুটি জোড় সংখ্যাকে যোগ করলে আমরা যে সংখ্যাটি পাবো সেটি জোড় না বিজোড় হবে। তো জোড় না বিজোড় হবে, সেটাও কিন্তু আমরা এই আরোহী পদ্ধতির সাহায্যে কী করতে পারি, আমরা খুব সহজে যুক্তি দিয়ে সেটাকে বিচার করতে পারি। তো তাহলে যখন আমরা এগুলোকে আরোহী পদ্ধতিতে আমরা যুক্তি দিয়ে বিচার করব, যে 2 + 4 = 6, আবার 4 + 6 = 10, তাই তো? আবার 2 + 8 = 10, তাই তো? তাহলে এই ধরনের যখন আমরা জোড় সংখ্যাগুলো দিয়ে আমরা যখন কী করছি, যোগফল করছি, তখন কী হচ্ছে, যে সবসময় আমরা কী পাচ্ছি, জোড় সংখ্যাই আমরা পাচ্ছি। তাহলে যখনই আমরা এরপরে কী আসবে, যখন আমরা সিদ্ধান্ত আসবো, তখন আমরা সেই সিদ্ধান্তে কী বলবো, না যে কোনো দুটি জোড় সংখ্যার যোগফল সময় কী হবে, সবসময় জোড় সংখ্যাই হবে। আচ্ছা, এরপরে আরেকটি উদাহরণে আসি আমরা। আচ্ছা, যেমন ধরো যে কোনো ত্রিভুজ আমরা ধরো তোমাকে যে কোনো কয়েকটা ত্রিভুজ তুমি আঁকো, তারপর প্রত্যেকটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয় আলাদা আলাদা করে লেখো। তো যখনই আমরা কোনো ত্রিভুজ আঁকবো, তখন যে কোনো ত্রিভুজ যদি আমরা আঁকি, তাই তো, সমবাহু হোক বা সমকোণী হোক বা যে কোনো ত্রিভুজ হোক না কেন, তো যখন আমরা ত্রিভুজগুলো আঁকবো সবসময় যে 3টে কোণ রয়েছে, তাই তো, তাদের যে সমষ্টি, সে সব সময় সমষ্টিগুলো কত হবে সেটা আমাদেরকে যখনই আমরা মেপে মেপে দেখবো, ধরো চাঁদা সাইজে আমরা কোণ মাপা জানি, কী করেছে কোণ মাপতে হয়, তাহলে এইভাবে যখন আমরা কোণ মেপে সবসময় পাচ্ছি, যে এখানেও কত পেলাম আমরা, এই ক্ষেত্রেও পেলাম 180 ডিগ্রি, 3টি কোণের সমষ্টি। এখানেও দেখা যাচ্ছে কত হচ্ছে, 180 ডিগ্রি হচ্ছে। এইভাবে সমবাহু হোক, সমদ্বিবাহু হোক বা সমকোণী ত্রিভুজ হোক, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে কি না, যোগফলটা যখনই আমরা 180 ডিগ্রি পেয়ে গেলাম, তার মানে আমরা কিনতে পারি যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কী হবে, সর্বদা 180 ডিগ্রি। তাহলে তখনই আমরা সিদ্ধান্ত উপনীত হব যে কোনো
ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। একইভাবে যদি আমরা আরেকটি উদাহরণ দেখি, যেমন ধরো যে সংখ্যাগুলির এককের ঘরে 5 অথবা 0 থাকে, অর্থাৎ বলতে পারি যে সংখ্যাগুলির শেষে 5 অথবা 0 থাকে, সেই সংখ্যাগুলি কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? তো তোমরা যেমন জানো এককের আর দশক, যদি ধরো আমরা একটা সংখ্যা দেখি, 2 অঙ্কের সংখ্যা দেখি, তাহলে ধরো যে সবসময় আমরা এককের ঘরে হয় আমরা কি পাচ্ছি, হয় 5 পাচ্ছি, না হলে এককের ঘরে কি হচ্ছে 0 পাচ্ছি। আর দশকের ঘরে আমরা যে কোনো একটা সংখ্যা নিতে পারি, ঠিক আছে? ধরো এখানে 2 নিলাম, ধরো এখানে আমরা 3 নিলাম। তাহলে এই ধরনের যে সংখ্যাগুলো আমরা পাচ্ছি, তাহলে এই সংখ্যাগুলো সর্বদা কোন সংখ্যাটা দ্বারা বিভাজ্য হবে? তাহলে যখন আমরা এরকম অনেকগুলো সংখ্যাকে আমরা ধরো গঠন করলাম, ঠিক আছে, 25 বলো, 30 বলো, বা আরও অন্যান্য তোমরা এটা বানাতে পারো, ঠিক আছে? তো এই ধরনের যে সংখ্যাগুলো আমরা পাবো, এককের ঘরে সময় 0, 5, যে কোনো একটা সংখ্যা নিয়ে আমরা কী করতে পারি, সংখ্যা যদি আমরা 2 অঙ্কের একটা সংখ্যা গঠন করি, তাহলে যদি দেখি যে সংখ্যাগুলো সবসময় কোন সংখ্যার দ্বারা কী হচ্ছে, বিভাজ্য হচ্ছে। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে দেখো যে যেমন 30কে আমরা কি 5 দ্বারা কি বিভাজ্য দিতে পারি, আবার 25কেও 5 দ্বারা কী দিতে পারি, বিভাজ্য দিতে পারি। 45 হচ্ছে সেগুলো কী দিতে পারি, আমরা 5 দ্বারা বিভাজ্য দিতে পারি। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কী দেখা যাচ্ছে, যখন যে এককের ঘরে যে যখন 5 রয়েছে তখনও কী হয়েছে, সেটি 5 দ্বারা বিভাজ্য যাচ্ছে। আবার যখন এককের ঘরে 0 রয়েছে তখনই কী রয়েছে, সেটি 5 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাই তো? যেমন ধরো আমরা যে আরও যদি উদাহরণ দিই, ধরো 4, 0, 40, বা একক দশক, এখানে 0 ধরে এখানে 6 দিলে, তাহলে এই ধরনের 60 বলো বা 40 বলো, তাহলে প্রত্যেকটা সংখ্যায় কি 5 দ্বারা কি এরা বিভাজ্য। তখনই আমরা কোন সিদ্ধান্তে উপনীত হব? তখন এই সিদ্ধান্তে উপনীত হবে যে যে সমস্ত সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কি হয় 0 অথবা 5, যে কোনো হোক না কেন, তারা কেবল কী হবে, 5 দ্বারাই বিভাজ্য হবে। এবং এটি হচ্ছে আরোহী পদ্ধতি। আচ্ছা, এরপরে আমরা নেক্সট যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আরোহী পদ্ধতিতে কি করব, আমরা বিচারকরণ করব, ঠিক আছে? আরোহী পদ্ধতিতে বিচারকরণটা কি না, পূর্বে প্রতিষ্ঠিত কোনো সাধারণ সত্যের উপর ভিত্তি করে যখন বিশেষ ক্ষেত্রের কি হয়, সত্যতা প্রমাণ করা হয়, তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো অবরোহী পদ্ধতি। তো পূর্বে প্রতিষ্ঠিত কোনো সাধারণ সত্যের উপর ভিত্তি করে কি বললাম, যখন বিশেষ ক্ষেত্রের সত্যতা কি করা হয়, প্রমাণ করা হয়, তখন সেটাকে আমরা কি বলবো, অবরোহী পদ্ধতি, যাকে বলা হচ্ছে ডিডাকটিভ মেথড। তো অবরোহী পদ্ধতি কি আরোহী পদ্ধতির সম্পূর্ণ বিপরীত একটি পদ্ধতি। তো এই অবরোহী পদ্ধতি নিয়ে আমরা নেক্সট ক্লাসে পুরো ডিটেলসে আলোচনা করব। তো অবরোহী পদ্ধতি কি করে, কেন এটাকে আরোহী পদ্ধতির বিপরীত বলা হয়, ঠিক আছে? এবং এই পদ্ধতির সাহায্যে আমরা কি করে মানে বিভিন্ন আমাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে আমরা প্রমাণ সহ সেগুলোকে আমরা সমাধান করতে পারি। তো সেগুলো নিয়ে আমরা পুরো বিস্তারিতভাবে, এক কথায় কি যে অবরোহী পদ্ধতিটি রয়েছে, অবরোহী পদ্ধতির পুরো পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যাটা আমরা এরপরে আমরা নেক্সট ক্লাসে সেটাকে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।